ভাবুন তো, একটি ছেলের সবচেয়ে পছন্দের খাবার হলো মানুষের মগজের স্যুপ। প্রধান লক্ষ্য কেমিক্যাল ইনজেক্ট করে মানুষকে জম্বি বানানো। ঠান্ডা মাথায় করে ফেলে এক এক করে 17টি। ফ্রিজ ভর্তি করে রাখে মানুষের মাংস, কলিজা, মগজ সহ নানা দেহাংশ। এত কিছুর পরেও পুলিশ প্রশাসনের চোখকে সে ফাঁকি দিয়ে দিব্যি টিকে থাকে। হ্যালো রোমাঞ্চপ্রিয় বন্ধুরা, আমি সাইমন সাগর আছি আপনাদের সাথে, এবং ক্রাইম উইন্ডো এর আজকের পর্বে আমরা জানব এক এমনই সিরিয়াল গল্প। চলুন গল্পের ব্ল্যাক হোলে ডুব দেওয়া যাক। ভয়, রহস্য আর মৃত্যু, এই তিনটি শব্দ দিয়ে শুরু করা যায় আজকের এই ভয়ঙ্কর গল্প। বিশ্ব ইতিহাসের এমন কিছু সিরিয়াল রয়েছেন যাদের অপরাধের নৃশংসতা আজও মানুষের গায়ে কাঁটা দেয়। তাদের মধ্যে একজন জেফ্রে ডাহমের, একটা নাম যা আজও আমেরিকার ইতিহাসে রক্তাক্ত অক্ষরে লেখা, যাকে বলা হয় দ্য মিলওয়াকি ক্যানিবাল। একটা নাম যার বিকৃত মন মানসিকতা আর হত্যাকাণ্ডের গল্প শুনলে শিউরে উঠবে আপনার পুরো শরীর। এই গল্প শুধু খুনের না, এটা এক অসুস্থ মানসিকতার বিকাশ, পুলিশের ব্যর্থতা আর শেষ পর্যন্ত এক মৃত্যুদণ্ডের ট্র্যাজেডি। জেফ্রে লিওনেল ডাহমের জন্মগ্রহণ করেন 21শে মে 1960 সালে মিল্কওয়াকি, উইসকনসিন এ। তার বাবা লিওনেল ডাহমের ছিলেন একজন কেমিস্ট এবং মা জয়সি ডাহমের ছিলেন মানসিকভাবে অসুস্থ। ছোটবেলায় জেফ্রে ছিল অত্যন্ত লাজুক আর একাকী। তার বাবা মায়ের সম্পর্ক বরাবরই খারাপ ছিল। পারিবারিক অশান্তি আর মায়ের মানসিক অসুস্থতা জেফ্রের মনোজগতে এক অদ্ভুত অন্ধকার তৈরি করে। মাত্র 4 বছর বয়সে জেফ্রে অদ্ভুত সব আগ্রহ দেখাতে শুরু করে। মৃত প্রাণীর হাড় নিয়ে খেলা, রাস্তার পাশে প্রাণী মেরে ফেলে রাখা কঙ্কাল জড়ো করা ছিল তার নেশা। সে মৃত প্রাণীর শরীর কেটে দেখত, হাড় পরিষ্কার করে রাখত। এটাই ছিল জেফ্রে ডাহমের বিকৃত মানসিকতার শুরু। টিনেজ বয়সে জেফ্রে মদ খাওয়া শুরু করে। স্কুলের ক্লাসেও সে লুকিয়ে মদ খেত। বন্ধু বান্ধবদের সামনে হাসি মুখে থাকলেও ভেতরে সে ছিল এক বিষণ্ণ। পর্নোগ্রাফি আর মৃতদেহ নিয়ে অদ্ভুত আগ্রহ বাড়তেই থাকে। তার মধ্যে জন্ম নেয় এক ভয়ঙ্কর যৌন বিকৃতি। পিতামাতার বিচ্ছেদ জেফ্রিকে আরও অন্ধকারে ঠেলে দেয়। একাকিত্ব আর অবসাদের মাঝে সে নিজের ভেতর এক অদ্ভুত কল্পনার জগৎ বানিয়ে ফেলে, যেখানে মানুষ শুধু তার জন্য তৈরি। 1978 সাল। জেফ্রে তখন 18 বছরের তরুণ। একদিন রাস্তায় দেখা হয় স্টিভেন হিক্স নামে ছোটবেলার বন্ধুর সঙ্গে। অনেকদিন পর বন্ধুকে পেয়ে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। একসাথে ড্রিঙ্ক করে, গান শোনে, মুভি দেখে। বন্ধুত্বের আড়ালে জেফ্রের ভেতরে লুকিয়ে থাকা পশুটা আস্তে আস্তে জাগ্রত হতে থাকে। রাতে স্টিভেন হিক্স যখন চলে যেতে চায়, জেফ্রে তাকে পেছন থেকে ডাম্বেল দিয়ে মাথায় আঘাত করে, তারপর গলা টিপে হত্যা করে, তারপর রক্ত আর মগজ দিয়ে রান্না করে স্যুপ। তার ভেতরের পশুটা শুধু স্যুপ খেয়েই তৃপ্তি মেটায়নি, কলিজা, হার্ট এসব পরে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়ে মৃতদেহ টুকরো টুকরো করে বাড়ির আঙিনায় পুঁতে ফেলে। এভাবেই শুরু হয় তার নৃশংস হত্যাযজ্ঞ। এরপর 1987 সাল থেকে জেফ্রে একের পর এক 17 জন তরুণ যুবককে হত্যা করে। প্রতিটি ঘটনার প্যাটার্ন একই। প্রথমে বন্ধুত্ব, তারপর বাসায় এনে ড্রাগ মিশিয়ে অজ্ঞান করা, পরে হত্যা করে মৃতদেহের সাথে বিকৃত আচরণ। কিছু দেহের অংশ খেয়ে ফেলত, কিছু হাড়, মাথার খুলির কালেকশন করত। জেফ্রের অ্যাপার্টমেন্ট ছিল এক ভয়াবহ মৃত্যুকুঞ্জ, যেখানে ছিল মানুষের হাড়গোড়, কেমিক্যাল ভর্তি ড্রাম এবং সংরক্ষিত দেহের অংশ। এক পর্যায়ে তার মধ্যে এমন বিকার জন্মায় যে সে জীবন্ত মানুষকে কেমিক্যাল ইনজেকশন দিয়ে জম্বি বানানোর চেষ্টা করত। বহুবার জেফ্রে ধরা পড়ার সুযোগ পেয়েছিল, কিন্তু পুলিশ তাদের দায়িত্বে গাফলতি করার কারণে আর ধরা পড়েনি। একবার 14 বছরের কনারেক সিনতাস ফোন নামের এক কিশোর জেফ্রের অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে এসে পুলিশের সাহায্য চায়, কিন্তু জেফ্রে বলে তারা বন্ধু। প্র্যাঙ্ক করার সময় সে ভয় পেয়ে পালিয়ে আসে। পুলিশ বিশ্বাস করে তাকে আবার ফিরিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই জেফ্রে তাকে হত্যা করে। এটাই ছিল পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা।
তো এত খুন করার পরেও জেফ্রি ধরা পড়ছে না কেন? কোন জাদু বলে সে পার পেয়ে যাচ্ছে? পুলিশ কি তাকে কখনোই খুঁজে পাবে না? 1991 সালের 22 জুলাই ট্রাসি এডওয়ার্ডস নামের এক তরুণ জেফ্রির ফাঁদে পড়ে। পদ্মব করে তার হাত পা বেঁধে জেফ্রি তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু একটা সময় ট্রেসির জ্ঞান ফিরে আসে। সব প্রস্তুতি নিয়ে জেফ্রি যখন ওয়াশরুমে যায় তখন ট্রেসি কৌশলে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে এবং জেফ্রিকে ওয়াশরুমে রেখে বাইরে থেকে আটকে ফেলে। এবারের মতো প্রাণ বেঁচে যায় ট্রেসি, কিন্তু সে আর থেমে থাকেনি। দ্রুত পুলিশের কাছে জানায়। একের পর এক নিখোঁজ হয়ে যাওয়া মানুষের খোঁজ পেতে পুলিশ জেফ্রির অ্যাপার্টমেন্টে গিয়ে তল্লাশি চালায়। আর তখনই উঠে আসে বিভৎস এক সত্য। এ যেন কোনো বাসা নয়, মনে হবে কসাইখানা। জেফ্রির গোপন ঘরে যখন পুলিশ পৌঁছায় তখন তারাই হতবাক হয়ে যায়। এত নৃশংসতার চিহ্ন চারদিকে। দেয়াল থেকে ভেসে আসে মানুষের আত্মচিৎকার, যেন সবাই আকুতি জানাচ্ছে জীবন বাঁচাতে। কিন্তু নির্দয় নরক খাদকটা সেসব চিৎকার শুনে আরও পৈশাচিক আনন্দ পায়। হত্যার সময় যত বেশি কষ্ট দিতে পারে ততই তার আনন্দ। রেফ্রিজারেটরের কাটা মানুষের মাথা, হার্ট, হাড়গোড়, বাথরুমে কেমিক্যাল ভর্তি ড্রাম, ঘরে মৃতদেহের ছবি। পুলিশ জেফ্রিকে গ্রেফতার করে। 1992 সালে শুরু হয় জেফ্রি দাহমের বিচার। জেফ্রির বিচারটা অন্য সাধারণ বিচারের মতো ছিল না। সে শুরুতেই তার সকল দোষ স্বীকার করে আদালতের কাছে মৃত্যুদণ্ড প্রত্যাশা করে। সে জানায় তার এই অন্ধকার জীবনের চাকা ঘোরাতে সে ক্লান্ত। সে এই জীবন থেকে মুক্তি চায়, তাই দ্রুত ফাঁসি কার্যকর করতে অনুরোধ করে। এতে করে সারা দেশে শুরু হয় আরও চাঞ্চল্যকর অবস্থা। আদালতে তার মানসিক অবস্থা নিয়ে বিতর্ক ওঠে। কেউ বলে সে পাগল, কেউ বলে সে সম্পূর্ণ সুস্থ। শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেয় জেফ্রি দাহমের মানসিকভাবে সুস্থ এবং তার অপরাধের জন্য 15টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ট্রায়াল ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম আলোচিত কেস। জেলে জেফ্রি ছিল নির্জন সেলে, বাকি কয়েদিরা তার উপর ক্ষুব্ধ ছিল। 1994 সালের 28শে নভেম্বর এক কয়েদি ক্রিস্টোফার স্কারভার জিম খেলার সময় জেফ্রির মাথা তেঁতলে হত্যা করে। এভাবেই জেফ্রি দাহমের ভয়াবহ জীবনের ইতি ঘটে। জেফ্রি দাহমের ছিল এক বিকৃত অমানবিক মানসিকতার নাম। তার গল্প আজও ভয় ধরিয়ে দেয় মানুষের মনে। তার অপরাধ আর পুলিশের ব্যর্থতা মিলিয়ে তৈরি হয়েছিল এক ইতিহাস। এই কাহিনী আমাদের শেখায়, অপরাধ লুকিয়ে রাখলে, তাকে প্রশ্রয় দিলে তা একদিন সর্বনাশ ডেকে আনবেই। এটাই ছিল জেফ্রি দাহমের গল্প। এমন আরও ভয়ঙ্কর ডকুমেন্টারি বাংলায় দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। মানব মনের অন্ধকারে আমরা আবার ফিরে আসব আরও রোমাঞ্চকর গল্প নিয়ে।